ফখরুদ্দিনের মুচলেকা থেকে গণভবনের মসনদ। ১৭ বছরের নির্বাসিত জীবনের দগদগে ঘা শুকিয়ে কিভাবে বিশ্বমঞ্চে ফিরলেন তারেক রহমান। দিল্লি টু ওয়াশিংটন, নতুন সরকার প্রধানের টেবিলে এখন কোন ফাইল? সময়টা ২০০৭ সাল। স্বৈরাচারী শেখ হাসিনা আর মঈন ফখরুদ্দিনের হিংসাত্মক রাজনীতির জাঁতাকলে পিষ্ট বাংলাদেশ। সেই উত্তাল সময়ে এক অন্ধকার রাতে অনেকটা বাধ্য হয়েই দেশ ছাড়তে হয়েছিল তাকে। শর্ত ছিল আর রাজনীতি করবেন না। এমনই এক মুচলেকায় সই করিয়ে তাকে পাঠানো হয়েছিল লন্ডনে। অনেকেই ভেবেছিলেন জিয়া পরিবারের রাজনীতি বুঝি ওখানেই ইতি। কিন্তু নিয়তি যে অন্য গল্প লিখে রেখেছিল। দীর্ঘ ১৭ বছর লন্ডনের হিমশীতল রাতে নির্বাসিত জীবন। এই সময়ের মধ্যে তিনি হারিয়েছেন ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। বিদেশের মাটিতে বসে ভাইয়ের মৃত্যু সংবাদ শোনা আর শেষবারের মতো ভাইয়ের মুখটা দেখতে না পারার যন্ত্রণা একজন ভাইয়ের জন্য এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? শেখ হাসিনার প্রতিহিংসা তাকে দেশে ফিরতে দেয়নি, ভাইয়ের কবরে এক মুঠো মাটি দিতে দেয়নি। কিন্তু আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬, চাকা ঘুরে গেছে। ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সব মিথ্যা মামলা ধুয়ে মুছে গেছে। গত ডিসেম্বরে রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরেছেন তিনি। আর ফেরার মাত্র ৭ সপ্তাহের মাথায় ব্যালট বিপ্লব। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন তারেক রহমান। আজ আমরা দেখব কিভাবে ১৭ বছরের কান্না শক্তিতে পরিণত হলো এবং টাইম ম্যাগাজিন থেকে হোয়াইট হাউস কেন সবাই এখন তাকিয়ে তারেক রহমানের দিকে। I have a plan for the people of my country, for my country. তারেক রহমান শুধু আবেগের উপর ভর করে ক্ষমতায় আসেননি, তিনি এসেছেন পকেটে মাস্টার প্ল্যান নিয়ে। গত জানুয়ারির শুরুতে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে দেওয়া তার সাক্ষাৎকারটি ছিল আন্তর্জাতিক মহলের এক বড় বার্তা। সেখানে তিনি নিজেকে শুধু একজন রাজনীতিবিদ নন, একজন স্টেটম্যান বা রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরেছেন। সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন তার লক্ষ্য দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। তিনি জানেন বাংলাদেশের অর্থনীতি রপ্তানি নির্ভর, আর এই রপ্তানি টিকিয়ে রাখতে হলে তাকে খেলতে হবে এক কঠিন কূটনৈতিক খেলা। একদিকে প্রতিবেশী পরাশক্তি ভারত, অন্যদিকে বাণিজ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এই দুই মেরুকে তিনি কিভাবে ব্যালেন্স করবেন? বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের এই ইকোনমিক ডিপ্লোমেসি বা অর্থনৈতিক কূটনীতিই হবে তার সরকারের প্রধান হাতিয়ার। তিনি বুঝে গেছেন আবেগ দিয়ে ভোট পাওয়া যায়, কিন্তু দেশ চালাতে হলে ডলার আর রুপি দুটোরই প্রয়োজন। দিল্লির সাথে ঢাকার সম্পর্ক এখন কোন পথে? শেখ হাসিনার পতনের পর গত 18 মাস ধরে ভারতের সাথে সম্পর্ক ছিল রোলার কোস্টার রাইডের মতো। শেখ হাসিনার সাথে মোদির ব্যক্তিগত ঘনিষ্ঠতার কারণে দিল্লি ঢাকার নতুন বাস্তবতাকে সহজে মেনে নিতে পারেনি। তিক্ততা কোন পর্যায়ে গিয়েছিল তার প্রমাণ গত জানুয়ারি মাসের ঘটনা। হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিল করে। এটি ছিল একটি পরিষ্কার কূটনৈতিক বার্তা, কিন্তু ঢাকাও চুপ থাকেনি। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশেও আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। একে বলা হয় টিট ফর ট্যাট বা ইটের বদলে পাটকেল কূটনীতি। তবে বরফ গলতে শুরু করেছে। ডিসেম্বরের শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তারেক রহমানের বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এখন বাস্তববাদী। তারা বুঝেছে বাংলাদেশে বিএনপির সাথে কাজ করা ছাড়া তাদের বিকল্প নেই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিস্তা। নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে ১৯৯৭ সালের জাতিসংঘ পানি কনভেনশনে সই করার। এটি এক সাহসী পদক্ষেপ। তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, অবশ্যই আমরা প্রতিবেশী, তবে বাংলাদেশের স্বার্থ এবং এদেশের মানুষের স্বার্থ সবার আগে। অর্থাৎ বন্ধুত্বের খাতিরে তিনি আর দেশের স্বার্থ জলাঞ্জলি দেবেন না। তিস্তার পানি আদায়ে তিনি এখন আন্তর্জাতিক আইনের পথে হাঁটছেন।
এবার তাকানো যাক আটলান্টিকের ওপারে। আমেরিকার মসনদে এখন ডোনাল্ড ট্রাম্প, আর আমরা জানি ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি খুব একটা সন্তুষ্ট ছিল না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হিলারি ক্লিন্টনের ঘনিষ্ঠ বন্ধুত্ব। ট্রাম্পের চোখে এটি ছিল এক বড় অস্বস্তি। ফলাফল, ট্রাম্প প্রশাসন শুরুতে বাংলাদেশের পোশাক রপ্তানির উপর ৩৭% পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছিল। এটি ছিল অর্থনীতির জন্য এক বড় ধাক্কা। যদিও তুখোড় প্রফেসর ইউনূস এখানে দেখালেন তার ব্যবসায়িক ও কূটনৈতিক প্রজ্ঞা। তৈরি পোশাক শিল্পে আমেরিকা থেকে তুলা এনে সেই তুলোতে কাপড় করার বুদ্ধি শেষমেশ বাংলাদেশকে সুবিধা করে দিল আমেরিকার বাজারে কাপড় রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকারের। এটি এক বিশাল বিজয়। এদিকে তারেক রহমান এখানেই থামেননি। তিনি জানেন ট্রাম্প একজন ব্যবসায়ী, তাকে খুশি করতে হলে বিজনেস ডিল দিতে হবে। সূত্র বলছে, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনা এবং আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো ব্যবহারের সুযোগ দেওয়ার কথা ভাবছেন তিনি। ট্রাম্প প্রসঙ্গে তারেক রহমানের উক্তি, আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি। বিশ্লেষকরা একে বলছেন স্মার্ট ডিপ্লোমেসি। হিলারির বন্ধুর ছায়া থেকে বেরিয়ে তিনি ট্রাম্পের সাথে নতুন সম্পর্ক গড়ছেন। সব মিলিয়ে তারেক রহমানের পররাষ্ট্রনীতিকে বিশেষজ্ঞরা এক বাক্যে সংজ্ঞায়িত করেছেন, বাংলাদেশ ফার্স্ট এবং ফ্রেন্ডস ইয়েস মাস্টার্স নো। গত এক দশকে আমরা দেখেছি একতরফা পররাষ্ট্রনীতি, কিন্তু তারেক রহমান সেই নতজানুর নীতি থেকে বেরিয়ে আসছেন। তিনি ভারতকে বার্তা দিচ্ছেন আমরা সমমর্যাদার প্রতিবেশী, আবার যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছেন আমরা কৌশলগত অংশীদার। তিনি সম্ভবত ভারতের সাথে গত দশকের অসম সম্পর্কটি সংশোধন করতে চাইছেন, আবার যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সাথে ব্যালেন্স করে চলতে চাইছেন। তিনি প্রমাণ করেছেন নির্বাসনের ১৭ বছর তাকে দুর্বল করেনি, বরং তাকে আরও পরিণত করেছে। তিনি এখন আর শুধু বিএনপির নেতা নন, তিনি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফখরুদ্দিনের মুচলেকা আজ ইতিহাসের আস্তাকুড়ে। তারেক রহমান আজ বিজয়ী বেশে, কিন্তু মনে রাখতে হবে ক্ষমতায় আসা যত কঠিন, এই বিশ্ব রাজনীতির টালমাটাল সময়ে ক্ষমতা টিকিয়ে রাখা এবং দেশের স্বার্থ রক্ষা করা তার চেয়েও কঠিন। তিস্তার পানি কি আসবে? ট্রাম্পের সাথে বাণিজ্য ঘাটতি কি কমবে? আর ভারত কি সত্যিই মন থেকে মেনে নেবে এই নতুন নেতৃত্বকে? আগামীর দিনগুলোতে তারেক রহমানের প্রতিটি কূটনৈতিক চাল এবং বাংলাদেশের ভবিষ্যতের গতিপথ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।